dissipate on my mind like standing on rainbows, playing it cool. I don't felt this in ages, and I've no more patience. So won't you please stay a bit longer? You're making me stronger, making me stronger. Stay a bit longer. You're making me stronger, making me stronger. You're stronger. চন্দ্রচূড় বাবুর বাড়ির বাইরের করিডোরের ব্রাঞ্চের 5 জন বসা। দেশাই বাদে সকলের হাতে চায়ের পেয়ালা। প্রায় মিনিট 15 ধরে বন্দুকের নল পরিষ্কারে ব্যস্ত দেশাই। তমসাও দরজার পাশে দাঁড়িয়ে আসরে যোগ দিয়েছে। হঠাৎ বাড়ির গেট খুলে তাদের দিকে এগিয়ে আসতে থাকে ফণীভূষণ বাবু। বারান্দায় উঠে আসতেই সার্ভেন্ট ছেলেটি একটা কাঠের চেয়ার ঘরের ভেতর থেকে নিয়ে এসে বারান্দার সামনে রাখে। চেয়ারে বসে নিয়ে তিনি জিজ্ঞেস করেন, কি দেশাইবাবু, বন্দুক ঠিক হয়েছে? দেশাই একগাল হেসে বলে ওঠে, হ্যাঁ, আসলে ট্রিগারের স্প্রিংটা আটকে ছিল, সেটা ঠিক করলাম। এম পয়েন্ট ঠিক না হলেও প্রবলেম নেই, শো পিস হিসেবে আমি সাজিয়েও রাখতে পারি। দেশাই কেবল হাসে। অন্যদিকে দরজার কাছে দাঁড়িয়ে তমসা সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, একটা বনভোজন করলে কেমন হয়? কথাটা বলা মাত্রই সকলে বেশ উত্তেজিত হয়ে ওঠে। ঠিক হয় আগামীকাল রবিবার বিশল্লা জঙ্গলের উত্তর দিকে বনভোজন করা হবে। সকাল সকাল বেরিয়ে সেখানে পৌঁছে লোকেশনে ঘোরাফেরা আর তারপর বিকেলের দিকে ফিরে আসা। রান্নার জন্য চন্দ্রচূড় বাবুর সার্ভেন্টকে নিয়ে নিলেই তো 16 কলা পূর্ণ। চড়ুই ভাতির প্রসঙ্গ উঠলে দামিনী মুহূর্তের মধ্যে ভূপতিমোহন চট্টরাজের কথাটা তুলতেই চন্দ্রচূড় বাবু আর ফণীভূষণ বাবু বেশ অবাক হন। এর বিশেষ কারণ, দামিনী সবেমাত্র এই নতুন জায়গায় এসে ব্যবসায়ী ব্যক্তিকে চিনল কি করে। পুলিশ স্টেশনে হওয়া সকল কথা জানালে দুইজনে ধাতস্থ হয়। দামিনী আরও জানায়, এই চড়ুই ভাতিতে দামিনীর নতুন পরিচিত এই চট্টরাজ শিমুলগড় থানার ওসি এবং আরও 2 জনকে সাথে নিতে হবে। উপস্থিত সকলে সামান্য অবাক হয়। পরে ভেবে দেখে ছোট জায়গায় সবাইয়ের মুখ চেনা, এতএব আগন্তুকদের গমনে খুব একটা অসুবিধা হবে না। কথার ফাঁকে দেশাই চন্দ্রচূড় বাবুর হাতে অ্যালপাইন বন্দুকটা নিয়ে হাসি মুখে বলে ওঠে, নেন, ঠিক হয়ে গেছে। চন্দ্রচূড় বাবু বন্দুক হাতে তুলে দূরের ওয়েদার ককের ঠোঁটকে এম পয়েন্টে দেখে নিয়ে বলে, না দেশাই বাবু, এম পয়েন্টটা ঠিক হয়নি। কি বলছেন? কই দেখি। দেশাই মুহূর্তের মধ্যে অবাক হয়ে কথাটা বলেই বন্দুক হাতে নিয়ে এম পয়েন্টে চোখ রেখে আবার বলে, না, পয়েন্ট ঠিক আছে। ঠিক নেই, এম করি। করুন। বলা মাত্রই চন্দ্রচূড় বাবু বন্দুক হাতে নিয়ে ওয়েদার ককে এম করে মুহূর্তের মধ্যে গুলি ছোড়ে। কিন্তু ওয়েদার কক স্থির, অর্থাৎ সঠিক লক্ষ্যে গুলি লাগলো না। বলেছিলাম দেশাই বাবু, এম পয়েন্টটা ঠিক হয়নি, কারণ আজ পর্যন্ত আমার টার্গেট মিস হয়নি। চন্দ্রচূড় বাবুর কথাটা শোনা মাত্রই দেশাই বন্দুকটা হাতে নিয়ে ওয়েদার ককে টার্গেট করে। ছাড়ুন দেশাই বাবু, ট্রিগারটা তো ঠিক করে দিয়েছেন, এটাই অনেক। এ বন্দুক আপনার দ্বারাও ঠিক হবে না। মুহূর্তের মধ্যে দেশাই গুলি ছোঁড়ে আর বন বন শব্দে দূরের ওয়েদার কক ঘুরতে থাকে। লক্ষ্য সঠিক জায়গায়। সকলে স্তম্ভিত। কেবল দামিনীর ঠোঁটের কোণে একটা জয়ী হাসি।
দেশাই বেশ গম্ভীর কিন্তু বেশ রাগ ভরা স্বরে চন্দ্রচূড় বাবুর হাতে বন্দুকটা দিয়ে নিয়ে বলে ওঠে, দেশাই যখন বলে বন্দুক ঠিক, তার মানে বুঝবেন ঠিক। নিন ধরুন। কথাটা বলেই চন্দ্রচূড় বাবুর বাড়ির থেকে দ্রুত পদে বেরিয়ে যেতে থাকে দেশাই। পেছনে পা মেলায় সৌরজা। চন্দ্রচূড় বাবু ঈষৎ লজ্জিত বোধ করে নজর নিম্নাভিমুখী করে দাঁড়িয়ে থাকে। আগামী রবিবার কথা মতো সকলে চন্দ্রচূড় বাবুর বাড়িতে 9টা নাগাদ পৌঁছে যায়। ভূপতিমোহন বাদে ওসি বিজয় সান্যালের সাথে উপস্থিত 2 জন। প্রথমজন নবকুমার বাবু এবং দ্বিতীয়জন রাজশেখর। আজ আগের দিনের তুলনায় রাজশেখর অনেক বেশি স্বাভাবিক। পরে জানা গিয়েছিল দামিনীর পরামর্শে বিজয় সান্যাল কেসের ভয় দেখিয়ে এই 3 জনকে বনভোজনে রাজি করিয়েছেন। মোট 7টা জিপ চলেছে নাথুয়া জঙ্গলের ভেতর দিয়ে। বেশ হইহট্টগোল। গাছের সারির ফাঁক দিয়ে এগিয়ে চলেছে জিপের সারি। চন্দ্রচূড় বাবু আর ফণীভূষণ নবকুমার বাবুর পরিচিত হলেও রাজশেখরের নয়। রাজশেখর যে জিপে বসেছিল সেটাতেই নীনাদ আর অম্বর বসা। বেশ ভালোই বন্ধুত্ব গড়ে তুলেছে 2 জনে। দেশেই খচখচ করে লাইভ ছবি তুলছে, দামিনী মৌন আর ঠোঁটের কোণে সিগারেট। জিপ থামলো একটা বড় নদীর ধারে এসে। এটা তিস্তার শাখা। নদীর অপর প্রান্তে যেতে হবে। এখানে নাথুয়া জঙ্গল শেষ আর ওপারে বিশল্লা জঙ্গল শুরু। কয়েক হাত দূরে একটি বাঁশের এপার ওপার পারাপারের জন্য বাঁশের সাঁকো তৈরি হয়েছে। প্রত্যেকে সেই দিকেই এগিয়ে চলে। জলের স্রোত সামান্য আর রং সামান্য পিঙ্গলা। সাঁকো পেরোতে সময় লাগলো মিনিট 10 মতো। প্রত্যেকে ওপারে নামতেই চন্দ্রচূড় বাবু বলে ওঠেন, এটা হলো দেবীর জঙ্গল। দেবী এইখানেই শাসন করতেন। সকলে জঙ্গলের পথে এগিয়ে যায়। প্রত্যেকে নিজের নিজের খেয়ালে মগ্ন। কেবল দামিনীর নজর সকলের দিকে। সে সবার পেছনে। হঠাৎ তমসা কাছে এগিয়ে এসে দামিনীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার? আজ দেখছি তুমি খুব চুপচাপ, সকলের পিছনে। মন খারাপ নাকি? না। বুঝতে পেরেছি, তোমার ওই ডাক্তার বান্ধবী দাবা খেলায় হেরে গেছে। তুমি বড় মুখ করে বলেছিলে না যে ও ভালো খেলে। না না, খেলায় হার জিত থাকবেই। আর দাবা পুরোটাই বুদ্ধির উপর। তোমার বুদ্ধি আছে। তাহলে কি ভাবছো ওই মার্ডার কেস নিয়ে? দামিনী চুপ করে থেকে কেবল পথ চলতে থাকে। ধীরে ধীরে সকলে উপস্থিত হয় এক বিশাল বড় একটি তাবিলার সামনে। চারিদিকে ছড়িয়ে ছোট ছোট কুটির। গ্রাম্য স্থানীয়রা এখানেই থাকে। তাবিলার ভিতরে প্রবেশ করতেই সকলে শুনতে পায় ঘণ্টা কাসরের ধ্বনি দক্ষিণ দিক থেকে ভেসে আসছে। ওই দিকেই দেবী চৌধুরানীর প্রতিষ্ঠিত কালী মন্দিরটি আছে। সকলেই সেদিকে এগোতেই দেখে কিছুটা দূরে একটা বড় অশ্বত্থ গাছ, আর সেটা ধাপে ধাপে সিঁড়ির মতো করে মাটির চাতালে বেড়ি দেওয়া। ফণীভূষণ বাবু সেদিকে ইশারা করে দামিনীর উদ্দেশ্যে বলে ওঠে, ওই যে দেখছেন চাতালটা, ওখানেই দেবী বসে তার ডাকাত দলকে অধিনায়কত্ব করতেন। আর ডাকাত সেনাপতি রঙ্গরাজ নিচের ছোট বেদিটায় বসতেন। সকলে উপস্থিত হয় দেবীর মন্দিরে। স্থানীয়রা ঘোরাফেরা করছে আর তার তত্ত্বাবধানে ব্যস্ততা পালন করছে, যাতে বাইরের কেউই দেবীর সামগ্রী স্পর্শ না করে। গর্ভগৃহের মূর্তিটি বড়ই অদ্ভুত। একটি বিশাল বড় কালো রঙের শিলা, আর তাতে ত্রিনয়ন আর জিহ্বা খোদাই করা। লাল জবা ফুলের মালা ও সিঁদুরে মাতৃ বিগ্রহ বড়ই কুঢ়তা প্রকাশ করছে। গর্ভগৃহতে অনেকগুলি কুলঙ্গি। আজও এই শতাব্দীতে প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। কোনো বৈদ্যুতিক ব্যবস্থা নেই। মন্দিরের পেছনে সকলে যেতেই এক প্রকার চমকে ওঠে। একটি হাঁড়ি কাঠ, সেটার সিঁদুরে মাখামাখি, কিন্তু সেটা লোহা দিয়ে বের করা। কথিত আছে দেবী চৌধুরানী নাকি প্রতি পূর্ণ অমাবস্যাতে অত্যাচারী ইংরেজকে ধরে এনে
এই হাঁড়ি কাঠে মায়ের সম্মুখে বলি দিত, আর সেই রক্তেই মায়ের মঙ্গল ঘট পূর্ণ করে পুজো করা হতো। পৌরোহিত্যের দায়িত্বে ছিলেন সেনাপতি রঙ্গরাজ। মন্দিরের বাইরে আসতেই একটা একতলা বিশিষ্ট লম্বা মাটির ঘর, উপরে লেখা আছে দেবী ভবন, অর্থাৎ এটিই দেবীর ঘর। বর্তমানে ছোটোখাটো একটা মিউজিয়াম। সকলে ভিতরে প্রবেশ করতেই চমকে ওঠে। একটি শীতল চাটাই ঘরের দক্ষিণ দিকে বিছানো, একটা বিশাল বড় চৌধুরানীর অয়েল পেন্টিং, অপরূপ সুন্দরী, পরনে লাল বেনারসি আর সর্বাঙ্গ স্বর্ণ অলঙ্কারে সজ্জিত। দেবী কোনোদিন পালঙ্কে শুতেন না। কাঁচের বাক্সতে ঠাসা দেবী ভবন, তাতে দেবীর ব্যবহৃত ছুরি, চিস্পাত, শুল, চাবুক, ঘোড়ার লাগাম, যুদ্ধ শঙ্খ, চামড়ার পাদুকা, আহারের মাটির থালার গ্লাস, আর একটি হাত দর্পণ ও 5 মুখ চিরুনি। এরই মধ্যে আরেকটি যেটা আছে সেটা দামিনী দেখা মাত্রই প্রণাম করে ওঠে। দেবী চৌধুরানী স্বহস্তে লেখা লাল বস্ত্রপত্রে রঙ্গরাজকে চিঠি। ভবানী পাঠক দাসেষু সেনাপতি, অত্র রাত্র দ্বীপ্রহরে সকলকে সঙ্গ করি পূর্ব রংপুরে প্রত্যাবর্তন করিয়া পদ্মার উত্তর প্রান্ত স্থিতা আমার বজ্রা হইতে ত্রিমুখী মশাল হুতাসন লক্ষিত হইলে তৎপর সাক্ষাৎ করিও। উপযুক্ত সময় আসন্ন। ইংরেজরাজ নিজ ভূমি হইতে উচ্চ মানের কার্তুজ আনায়ন করিয়াছে। আগামী সূর্যবারে তাহা লুট করা একান্ত প্রয়োজন। আদেশকারিণী ভবানী পাঠক অনুকম্পা প্রার্থিনী ডাকাত রানী দেবী। সকলে মুগ্ধ, কেবল দেশাই বাদে, কারণ ছবি তোলা নিষিদ্ধ। মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে এসে তারা পূর্ব প্রান্তের বিশল্লা জঙ্গলের আরও ভেতরের দিকে এগিয়ে চলে। নির্দিষ্ট একটি স্থানে আসতেই সকলের প্রকৃতির রূপ দেখে বিভোর হয়ে ওঠে। সমুদ্রের ধারে যেমন বালি বিস্তৃত ঝাউ গাছের সমাহার থাকে, এই স্থানটিও তেমনই। দূরের একটি পাহাড়ের থেকে ঝর্ণা ঝরে পড়ছে। সকলে সেখানেই যাবতীয় জিনিসপত্র নামাতে আরম্ভ করে। কাজের লোকেরা উনুন আর রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর বাকিরা নৈসর্গিক প্রকৃতির আনন্দ উপভোগ করতে থাকে। কেউ ক্যামেরা, তো কেউ পেন্সিল হাতে ছবি আঁকা, কেউ দাবা খেলায়। সকলের জলখাবার পর্ব শেষ হতেই কাজের লোকেরা দুপুরের রান্নার জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ে। এরই ফাঁকে সকলে বিচ্ছিন্ন হয়ে পড়ে চারিদিকে। ভূপতিমোহন, নবকুমার আর চন্দ্রচূড়বাবু জায়গায় থেকে যায়। দামিনী আর নিনাদ ঝর্ণার দিকে এগোতে থাকে। হঠাৎ, ম্যাডাম একটু দেখে শুনে, এই পাহাড়ি এলাকায় কিন্তু সাপ ফাপ থাকে। দামিনী আর নিনাদ ঈষৎ হেসে এগিয়ে চলে। ধীরে ধীরে দুইজনে উপস্থিত হয় একটি টিলার উপরে, ঝর্ণার সামান্য কাছে। বেশ শব্দ ঝর্ণার ঝরে পড়ার। দামিনী একটা সিগারেট ধরাতেই নিনাদ জিজ্ঞেস করে ওঠে, পিকনিকে বাকিদের আনলি কেন? দরকার আছে। কিরকম? আচ্ছা, এই জায়গাটা দেখে তোর এই মুহূর্তে কোন উপন্যাসের কথা মনে পড়ছে? সত্যি বলতে মাথায় এই মুহূর্তে একটা নামই ঘুরছে, ঝিন্দের বন্দি। একদম। প্রশ্ন এটাই যে এখানে বন্দিটাকে রাজা, নাকি রাজা সেজে থাকা অন্যজন? তোর চোখের ময়ূরবাহনটিকে? আমার মন বলছে এই 3 নম্বর দেহটি নবকুমার বাবুর মেয়ে সুপর্ণা অথবা ভূপতিমোহন বাবুর ভাইজি শর্মিলার। দত্তা নয়? না। কেন? আমার কাছে আপাতত 2টো পয়েন্ট আছে।
এক, দত্তা আর রাজশেখর একসাথে এক ঘরে বাস করত। অতএব আমি নিশ্চিত দুইজনের মধ্যে শারীরিক সম্পর্ক ভালো রকম গড়ে উঠেছিল, যার জেরেই রাজশেখর জোর গলায় বলে যে ওটা দত্তা নয়। কি করে মুন্ড ছাড়া দেহ দেখে সে বলে দিতে পারল? তখনই সম্ভব যখন মুখ বাদে দেহটাও রাজশেখরের পরিচিত হবে। আর দুই হলো ফণিভূষণ। বুঝতে পেরেছি, দত্তার ভাড়া বাড়ির মালিক ফণিভূষণ, তাই দত্তার দেহ সম্পর্কে কিছুটা জ্ঞান থাকত, তাই ওটা দত্তার বডি হলে ফণিভূষণ ক্লেম করত। ইয়েস, এখানে একটা প্রশ্ন আছে। রাজশেখর বলেছিল ভাড়া বাড়ির মালিক ভালো না। কি ভালো না? কথা, ব্যবহার, নাকি চরিত্র? অবশ্যই চরিত্র, সেটাই মানুষের বিশেষণ মাত্র। পরিচয় কিনা বলতে পারবো না। পাইপে আগুন ধরাতে ধরাতে ভূপতিমোহন তমসাকে বলে ওঠে। তমসা মাদুরের উপরে শুয়ে দাবার চালে নিমগ্ন। পাশের আরেকটি মাদুরে চন্দ্রচূড় আর নবকুমার বাবু বসা। ওনারা দুইজন তাস খেলছে। হঠাৎ সকলে খেয়াল করে এদিক ওদিক থেকে সকলে নির্দিষ্ট স্থানের দিকে এগিয়ে আসছে। কি দেশাই বাবু, কেমন লাগছে? চন্দ্রচূড় বাবু জোর গলায় আগত দেশাইকে জিজ্ঞেস করতেই দেশাইও জোর গলায় উত্তর দেয়, ফিনোটিক। আরে হরপ্পা, ফ্যান্টাস্টিক। দূর থেকে দামিনী চিৎকার করে ওঠে। সকলে এক জায়গায় জমায়েত হয়। ঘড়িতে সময় বলছে দুপুর 1টা। সকলকে একসাথে নিয়ে দামিনী বসে প্রথমেই যে কথাটা বলল তাতে সবার কপালে একটা চিন্তার ভাঁজ খেয়াল করা যায়। এখানে আমরা যতজন আছি প্রত্যেকেই এখানে হওয়া খুনের ব্যাপারে অল্প বিস্তর জানি। আজকের এই চড়ুই ভাতি আয়োজনে বাকিদেরকে ডেকে আনার কারণ এটাই। আমি চাইলে প্রত্যেককে সদর থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারতাম, কিন্তু আমার মনে হলো প্রকৃতি জিনিসটাই একটা বড় রহস্য, তাই রহস্যের প্রসঙ্গ প্রকৃতির মাঝে করাই ভালো। দামিনীর কথায় সকলে একে অপরের দিকে চায়, কিন্তু মুহূর্তের মধ্যে দামিনী এক গাল হেসে বলে ওঠে, রিল্যাক্স, এখানে কোনো পুলিশি জেরা চলছে না। কথাটা শুনেও সকলের মুখের ভাবগতির কোনো পরিবর্তন হলো না বললেই চলে। দামিনী সকলকে এক ঝলক দেখে নিয়ে মণি দুটো স্থির করে ফণিভূষণ বাবুর উপর তিনিও এক দৃষ্টে চেয়ে আছেন। দত্তা বলে কাউকে চেনেন আপনি? দামিনীর প্রশ্নে ফণিভূষণ বাবু চমকে ওঠে, সাথে বিরক্তির ভাবটাও তার মুখে প্রকাশ পায়। তিনি উত্তর দেন, কেন? হ্যাঁ, এক সময় চিন্তা, যখন আমার দোতলার ঘরে ভাড়া থাকতো। কিন্তু কেন? আর আপনি দত্তার কথা কিভাবে জানলেন? ঠিক সেইভাবেই যেভাবে আপনি এই খুন হবার ঘটনাটা জেনেছেন। একটা উড়ন্ত খবর কানে এলো আপনার ব্যাপারে। দত্তা তার খুব কাছের একজন মানুষকে জানিয়েছিল যে বাড়ির মালিক ভালো নয়, তাই সে বাড়ি ছাড়তে চায়। দামিনী কথাটা শেষ করতে পারল না। মুহূর্তের মধ্যে ফণিভূষণের মুখের কথা টেনে নিয়ে বলে, হ্যাঁ, সেটাই স্বাভাবিক। বাড়ির মালিক যদি তার বেড়াল্লাপানা আর স্বেচ্ছাচারিতাকে সমর্থন করত, তাহলে বাড়ির মালিকের মতো ভালো মানুষ দুটো হতো না। মুখটা একটু সামলে কথা বলুন, নইলে বয়সের তোয়াক্কা করবো না আমি। পাশ থেকে গুরুগম্ভীর স্বরে রাজশেখর বলে ওঠে। দামিনী রাজশেখরের পরিচয় জানালে ফণিভূষণ বিন্দু মাত্র সেটা তোয়াক্কা করলেন না, উপরন্তু বলে চলেন, আরে শোনো রাজশেখর, দত্তা তোমার প্রেমিকা, তাই তার দোষ তোমার নজরে পড়বে না। কিন্তু 6টা মাস আমার বাড়িতে সে ভাড়াটে ছিল, তাই আমি তার যে রূপ দেখেছি তুমি সেটা জানো না। তা দত্তা যখন তোমায় এটা বলল যে বাড়ির মালিক ভালো না, তখন আমার মুখোমুখি হয়ে আমায় ক্লেম করলে না কেন? হ্যাঁ,
আমি করতেই চেয়েছিলাম, কিন্তু দত্তা আমায় বাধা দেয়, বলে তার নামে কুৎসা রটবে। আরে রটনার কাজ করলে রটে যাওয়ার ভয় তো থাকবেই। মুহূর্তটা বেগতিক দিকে যাচ্ছে দেখেই সৌরজা দুইজনকে শান্ত করে। ফণিভূষণ সামান্য চুপ থেকে নিয়ে দত্তার বিষয় যা জানালো তাতে দামিনীর মুছে যাওয়া সন্দেহ নতুন করে আবার জন্ম নিল। ফণিভূষণের বক্তব্য অনুসারে দত্তা প্রতি রাতেই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। বহুবার ফণিভূষণ নিষেধ করে, কিন্তু দত্তা কোনরূপ পাত্তাই দেয়নি। বাড়াবাড়িটা তখন হলো যখন দত্তা মাঝ রাতে ফণিভূষণের নজর বাঁচিয়ে একটি ছেলেকে নিজের ঘরে নিয়ে আসে। চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন, এক্ষেত্রেও তাই হলো। দীর্ঘদিন লুকোচুরি চললেও শেষমেশ ফণিভূষণের নজরে পড়ে ছেলেটি। ফণিভূষণ দত্তাকে এই কাজের হিসেব চাইলে সে উত্তরে জানায় বাড়ি ভাড়া বাবদ মাসের 1 তারিখেই টাকা ফণিভূষণের হাতে তুলে দেয়। ঘর তার, তাই সেই ঘরে সে কিভাবে ঢুকবে, কাকে ঢোকাবে সেটাও দত্তাই ঠিক করবে। ফণিভূষণ বুঝতে পারে যে দত্তার লাগামটা না টানলে পরবর্তীতে বিপদ হতে পারে, সেই জন্যে সে পরের মাসেই দত্তাকে বাড়ি ছাড়তে বলে। দত্তা প্রতিবাদ করায় ফণিভূষণও বাগিয়ে উত্তরে জানায় স্বেচ্ছায় বাড়ি না ছাড়লে অঞ্চলের স্ত্রী লোকদের নিয়ে এসে মালপত্র সমেত দত্তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করবে। অবশেষে দত্তা ফণিভূষণের বাড়ি ছেড়ে রাজশেখরের বাড়ি গিয়ে থাকতে আরম্ভ করে। হঠাৎ পাখির ঝাঁক কিচিরমিচির করে উঠতেই আনন্দটা কেমন যেন ম্রিয়মান হয়ে পড়ল ঠিকই, কিন্তু দামিনী নয়। সে রাজশেখরের প্রতি দৃষ্টি রেখে বলে চলে, সেদিন নেশায় ছিলে, তাই প্রশ্নটা মাথায় এলেও করিনি। আজ সবার সামনে করছি। দত্তার সাথে এক ঘরে থাকাটাও যেমন ছিল, শারীরিক সম্পর্কও ছিল, তাই তো? মুহূর্তের মধ্যে সকলের মাথা নেমে যায়। রাজশেখর কেবল মাথা নেড়ে হ্যাঁ করতেই নিনাদ দামিনীর দিকে চায়। নবকুমারবাবু, সুপর্ণার কেসটা কি? দামিনীর প্রশ্নে নবকুমার কেবল ভ্রুকুটি যোগে তাকিয়ে রইল। দামিনী বলে চলে, আপনি আমার সম্পর্কে খুব একটা জানেন না, তাই অনর্গল মিথ্যা বলেছেন। যাই হোক, কাজের কথায় আসি। আপনার মেয়ে যেখানে গান শেখাতে যেত, সেখানকার অভিভাবকদের মুখে একটা কথা শুনতে পাই। বেশ কয়েকবার বছর 30-এর এক যুবকের সাথে সুপর্ণা দেখা করতে আসতো। নাম বলতে পারিনি, কিন্তু এটা বলেছে যে সেই যুবকের সাথে আপনাকে একবার কথা বলতে দেখেছে। সময়টা রাত্রি 8টা। তাহলে নবকুমারবাবু, ছেলেটি কে? নবকুমার বাবু মৌন রূপে বসে থাকে। তিনি কোনো উত্তর দেয় না। দামিনী ঈষৎ হেসে নিয়ে বলে ওঠে, আমি বলি, যুবকটি হয়তো সুপর্ণার প্রেমিক, আর আপনি সেদিন আমার সামনে এতটাই কনফিডেন্সের সঙ্গে বললেন যে এই দেহ সুপর্ণার নয়। তখনই আমার কেমন যেন খটকাটা লাগলো যে আপনি জানেন সুপর্ণা কোথায়। বলুন নবকুমারবাবু, কোথায় সুপর্ণা? আমি জানি না। ঠিকানা না জানলেও এটা তো জানেন যে সে বেঁচে আছে না মরে গেছে? নবকুমার বাবু কোনো উত্তর না দিয়ে জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। কয়েক পা হেঁটে তিনি শান্ত স্বরে বলে চলেন, ছেলেটির নাম বিরাজ, সামান্য একটা মুদির দোকান নাকি আছে। সুপর্ণাই বলেছিল আমার ছেলেটিকে পছন্দ হয়নি। ঘটনার 3 দিন আগে সুপর্ণা একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যায় বিরাজের সাথে। এখন কোথায় আছে আমি জানি না। সেটা জানার জন্যই পুলিশে মিসিং রিপোর্ট লেখায়। গত 2 মাস আগে একটা চিঠি সুপর্ণা আমাকে পাঠায় ওই কলকাতা থেকে। জানিয়েছিল সে ভালোই আছে, যদি পারি যেন তাদেরকে ক্ষমা করে দিই। করেছেন? মানে
মানে ক্ষমা করেছেন? নবকুমার বাবু নিরুত্তর। এমন সময় রান্নার লোকেরা এসে জানায় খাবার তৈরি, যদি চায় সকলে খেতে বসতে পারে। মধ্যাহ্ন ভোজ করতে করতে বেজে গেল দুপুর 3টে। রান্নার ঠাকুরের রান্নার হাত এক কথায় দুর্দান্ত। বেলাতে রোদের প্রভাব ধীরে ধীরে হ্রাসের দিকে এগোচ্ছে, তবে বনাঞ্চলে সেই রোদের প্রভাব প্রথম থেকেই বিমুখ। সকলে নিজেদের বিষয়ে নানা রকম গল্প করে চলে। দামিনী সবাইকে খেয়াল করছে মাত্র। একবার শিকারের প্রসঙ্গ উঠলে চন্দ্রচূড়বাবু জানান সে আর তমসা হর্স রাইডার, ঘোড়ার পিঠে বসে নিয়ে গুলি তাক করার ক্ষমতা রাখে। কথাটা শুনে নিনাদ হয়তো দেশাই সম্পর্কে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু দামিনীর কড়া নজর পড়তেই সে দমে যায়। গোল হয়ে সকলে বসা। যাওয়ার আগে একটা গেম খেলে গেলে কেমন হয়? কি গেম? বুদ্ধির। মানে সবাইকে 3টে নাম কাগজে লিখতে হবে। কিসের নাম? যা খুশি, কিন্তু সেই 3টে নামই আমাদের সকলের মধ্যে পরিচিত হওয়া চাই। জায়গার নাম, কোনো বইয়ের নাম, কোনো ব্যক্তির নাম, ফিল্ম স্টার, সিঙ্গার, প্লেয়ার, যা খুশি, কিন্তু আমাদের সকলের পরিচিত হতে হবে এবং আশেপাশেই হতে হবে। আর লিখতে হবে আমার 10 গোনার মধ্যে। আচ্ছা, কলম নয় আমাদের ব্যাগে আর বুক পকেটেই আছে, কিন্তু কাগজ? দামিনী মুহূর্তের মধ্যে নিজের ব্যাগের ভেতর থেকে কয়েক গোছা সাদা ছোট ছোট করে কাটা হ্যান্ডমেড কাগজ বের করে নিয়ে প্রত্যেকের হাতে একটা করে দিয়ে দেয়। দামিনী বাদে সকলের হাতে কাগজ আর কলম। দামিনী স্টার্ট বলে নিয়ে 1 থেকে 10 গুনতে আরম্ভ করা মাত্রই সকলে নিজের নিজের কাগজে 3টে করে নাম লিখতে থাকে। দামিনী যখন কটেজে ফিরল তখন বাজে সন্ধে 6:30। আকাশটা কেমন যেন গোমট হয়ে রয়েছে। বলে রাখা প্রয়োজন, চড়ুইভাতিতে যাবার আগে সদর পুলিশ স্টেশনের কনস্টেবলদের কয়েকটি কাজ দামিনী দিয়ে গিয়েছিল। সেগুলোর রিপোর্ট আনতেই অম্বর আর নিনাদ পুলিশ স্টেশনে যায়। তারা ফিরল 7টা নাগাদ। সকলে ড্রয়িং প্লেসে বসা। মঞ্জু চা পরিবেশন করে চলে যেতেই আরম্ভ হয় আলোচনা। কনস্টেবল রাজুই একটা দারুণ পয়েন্ট নোটিশ করেছে। আমাদের প্রথম থেকেই যেটা সন্দেহ ছিল সেটা হলো খুনি যেসব মেয়েদের সিরিয়াল বেশে খুন করছে তাদের বেসিক লিঙ্ক কি হতে পারে। প্রথমে সন্দেহ হয় যে প্রত্যেকেরই বাবা মা মারা গেছে, কিন্তু শর্মিলার ক্ষেত্রে সেটা উল্টে গেল। কিন্তু এরই মধ্যে রাজু ভেতরের থেকে খবর আনে শর্মিলার কারোর সাথে সম্পর্ক ছিল। অন্যদিকে শর্মিলার বাড়ির কাজের মহিলাও জানায় টেলিফোনে কারোর সাথে কথা বলেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। অতএব টেলিফোনের ব্যক্তি আর শর্মিলার প্রেমিক কি এক? চন্দ্রচূড় বাবুর নামে খবরে একটা অদ্ভুত খবর আনে। বিগত কয়েক মাস ধরে তিনি খুব অন্যমনস্ক, আর মেয়েকে ব্যবসার কাছে যুক্ত হতেই দিচ্ছেন না। এই রকম ঘটনা শুরু হয় কলকাতায় পোখরাজ চুরির পর থেকে। এক মিনিট, এই পোখরাজ ডেলিভারি দিতে তমসাই তো গিয়েছিল। হ্যাঁ, খবরি বলছে অনেক টাকা খরচ করে এই পোখরাজ চুরির কেস থেকে মেয়েকে তিনি বাঁচিয়ে বের করেছিলেন। অন্যদিকে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই চন্দ্রচূড়বাবুর স্বভাবের পরিবর্তনও ঘটে। কিরকম? বুঝলে ডাক্তার দিদি, মেয়েদের প্রতি তার নজর খারাপ। জুয়েলারি দোকানে বিবাদ বেঁধেছিল লেডি কাস্টমারদের সাথে প্রায় 3 বার। এছাড়া ওনার দোকানের কর্মচারীদের পেট থেকে একটা গোপন কথা বের হয়, আর সেটা হলো উনি খুবই নোংরা ধরনের বইপত্র পড়েন। সকলের চা খাওয়া শেষ। দামিনী মুখের কাছে হাত দুটো নিয়ে গিয়ে শান্ত স্বরে বলে, কিছু দেখেও দেখছি না, না কিছু তো একটা ছাড়ছি। এবার আমি কয়েকটা পয়েন্ট বলি খুনি সম্পর্কে। খুনির সাথে বিয়ের একটা সম্পর্ক স্পষ্ট। এটা কেন মনে হলো ডাক্তার?
কারণ খুনের দুটো প্রসেস, বাঁ হাতের অনামিকা আঙুল কাটা আর শরীরে 7টা ক্ষত ছিল। 7 মানে 7 পা, বিয়ের 7 দিব্যি আর অনামিকা আঙুলে পড়া হয় বিয়ের আংটি। অতএব খুনি মেন্টাল বিয়ের বিষয়। প্রেমিকা বিয়ের কথা বলে হয়তো বিয়ে করেনি, অথবা বউ বিয়ের নামে প্রতারণা করেছে। খেয়াল কর, প্রত্যেকটা ভিকটিমের হয় বিয়ে হবে অথবা বিয়ের কথা চলছে। লিঙ্ক এইটাই, খুনি টার্গেট করছে নববধূদের। আরেকটা বিষয়ে আমার খটকা লেগেছে। কোন বিষয়? রেপের প্রসেস। মানেটা হলো, আমার অ্যানালাইসিস বলছে খুনি রেপ করেনি। ডাক্তার, এইটাই হলো তোমার দোষ। প্রথমে বললে নেক্রোফিলিয়া, আর এখন বলছো রেপিস্ট নয়। সেটা বলিনি। তাহলে রেপ করা হয়েছে রাবার জাতীয় এমন অবজেক্ট দিয়ে। অঙ্গের প্রেশার আর অবজেক্টের প্রেশারের পার্থক্য থাকে ওভারিতে। খুনি খুন করেছে, দেহে আঘাত দিয়েছে, আঙুল কেটেছে, তারপর অবজেক্ট দিয়ে রেপ, দেন দেহ থেকে মাথা আলাদা করেছে। মাথা আলাদা করার দুটো কারণ হতে পারে। এক, যাতে ভিকটিমকে কেউ আইডেন্টিফাই করতে না পারে, অথবা নিজের খুনের প্রাইজ হিসেবে কেটেও নিয়ে যেতে পারে। তাহলে কি খুনি নপুংসক? দামিনী প্রশ্ন করতেই সৌরজা স্থির হয়ে বসে থাকে। বেগতিক ঘটল 9টার দিকে। মুহূর্তের মধ্যে লোডশেডিং। কটেজের 2টি ঘরে হ্যারিকেন জ্বলছে। 10:30 পেরিয়ে গেলেও কারেন্ট আসবার কোনো নামগন্ধ নেই। সন্ধেতে দামিনী হেডকর্তা মানে এসিপি রুদ্রনারায়ণকে টেলিফোন করে শিমুলগড়ের খুনের যাবতীয় বৃত্তান্ত জানায়। সবটা শুনে তিনি বলেন, বুঝলাম, আবার প্রবাদ সত্য হলো। ঠিকই স্বর্গে গেলেও ঢানি ভানি। যাকে ইনভেস্টিগেশন করো, দেখো কি হয়। যা বুঝলাম, এই কেস এমন কিছু না। ওই চন্দ্রসূর্য ধইরা ঠ্যাঙাও গা, খুনিকে আপনা আপনি বেরোয় আসবো। শেষের কথাটা দামিনী বিদ্রুপের সাথে কেবল বলে ওঠে, অজার যুদ্ধে আটুনি সার। রাতের খাবার সেরে সকলে নিজের নিজের ঘরে চলে যায়। কেবল ড্রয়িং প্লেসে রয়ে যায় দামিনী আর নীনাদ। আজকে সকলের সাথে হওয়া খেলার সেই কাগজগুলো ব্যাগের ভিতর থেকে বের করে আপন মনে দেখতে থাকে কার কোনটা। হঠাৎ পাশে বসে থাকা নীনাদ ইচ্ছাকৃত ঘুমের ভাব এনে দামিনীর কাঁধে মাথা রাখতেই, নাটক কম কর। এই তুই তো আনরোমান্টিক কেন রে? নীনাদের প্রশ্নে দামিনীর লেখাগুলো দেখতে দেখতেই উত্তর দেয়, কারণ তোর বিয়ে করা বউ আমি নই। তুই রাজি থাকলে কালকেই সানাই বাজিয়ে দেবো। কি বললি? বলছি, কার চিরকুটে কি লেখা আছে? আমার কাগজে তো তোর নাম লেখা আছে। সেটা না বললেও জানি। আচ্ছা, বিদেশে তো লিপকিস মুড়িমুখি, তাহলে আমাদের দেশে ওটা লিগাল নয় কেন? তুই চুপ করবি? ভুল করে তোকে বোধহয় পুলিশে চাকরি দিয়েছে। তাহলে আমার কি করা উচিত ছিল? ছি ছোড়া, সর কাজ করতে দে। যাই বলিস নি না, আমি আর বলতে পারলাম কোথায়। এই তুই ঘরে যা তো, বিরক্তিকর। আচ্ছা বল। তমসা কিন্তু ভালো প্লেয়ার। ওর বাড়িতে গেমের অনেক ট্রফি। আরে ভলি, ক্রিকেট, ফুটবল এগুলো কোনো ছেলেদের খেলা নাকি? ভোগ আসছে। ও তাই বুঝি। তাহলে ছেলেদের খেলা কোনগুলো? আরে ইয়ার, খেলতে যদি হয় তাহলে কোনো মেয়ের শাড়ির আঁচল নিয়ে খেলো, उसके लंबे लंबे जुल्फों के साथ खेलो, वो नरम नरम होठों के साथ।
काले काले जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो ए हुस्नवान। নীনাদ চিৎকার দিয়ে ওঠে দামিনীর কান মোলা খেয়ে। দূর থেকে বন্য প্রাণীর লাফ, শিয়ালের ডাক, ঝিঁঝিদের রব সব মিলেমিশে রাতের পরিবেশ একাকার। দামিনী আর নীনাদ গভীর মনোযোগের সাথে কাগজগুলো দেখে নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। শুরু করি? নীনাদ মাথা নেড়ে হ্যাঁ করতেই দামিনী বলে চলে, এই কাগজটা ফণিভূষণ বাবু। যে 3টে নাম লিখেছে সেগুলো হলো দত্তা, দেশাই বাবু, রুদ্রনারায়ণ। দত্তার দেশাইয়ের নাম লেখার কারণটা বুঝলাম, কিন্তু রুদ্রনারায়ণ স্যার কেন? যেহেতু খেলাটার কথা আমি বলেছি আর আমি এসপি স্যারের কথাতে এখানে ঘুরতে এসেছি, সেই জন্য স্যারের কথাটা ইনস্ট্যান্ট মাথায় আসে। আমার হাতে রাজশেখরের কাগজ। 3টে নাম হলো দত্তা, ফণিভূষণ, তমসা। দত্তার ফণিভূষণের নাম লেখাটা স্বাভাবিক। তুই খেলার কথা বলার আগে তমসা আর রাজশেখর একে অপরের সাথে কথা বলছিল, সেই জন্য ব্রেনে তমসার নাম স্ট্রাইক করে। ভেরি গুড নিশম্ভ। এবারের কাগজ হচ্ছে আমার ছেলের। জানতাম 1 নম্বরের নাম সৌরজা, 2 মম আর 3 শেক্সপিয়ার, তাও বানান ভুল। অম্বরের কাগজ এটা। দামিনী, নীনাদ, চন্দ্রচূড়। অম্বর যেমন একটু খোলা মনের, চন্দ্রচূড় বাবুর ভাবগতিও অনেকটাই সেরকম। এটা হলো চন্দ্রচূড় বাবুর কাগজ। সৌরজা ম্যাডাম, দেশাই বাবু, অম্বর। গ্রেট। অম্বরের চিরকুটে চন্দ্রচূড়ের নাম, চন্দ্রচূড়ের চিরকুটে অম্বরের নাম। তাহলে বুঝতেই পারছো নিশুম্ভ, পিরিত জমে উঠেছে। কার কাগজ এবার তোর হাতে? ডাক্তার দিদি। নীনাদ প্রথম নামটা পড়া মাত্রই দামিনীর মুখ গেল বিগড়ে। নীনাদ বলে, 1 অমৃষ, 2 দামিনী, 3 সুশ্রুত সংহিতা। টোনাটুনির প্রেম খুব বাড়ছে দেখছি। দুজনের চিরকুটেই আমি 2 প্রেমের কথায় আগুন দিয়ে ছাড়বো। বল এবার কার কাগজ? নীনাদ সেন। দামিনী, ও থ্যাংক ইউ। অম্বর অ্যান্ড লাস্ট নায়িকা পারমিতা। চমৎকার। আজকে নিউজ পেপার পড়বার সময় ওর ফিল্মের কথা বললাম। আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে? টোনটা ঠিক ছিল না। যাই হোক, এবারের কাগজ তমসা। 1 ভাগীরথী, 2 দেবী চৌধুরানী, 3 সৌরজা। কথাটা বলেই নীনাদ বেশ অবাক হয়ে দামিনীর দিকে চায়। দামিনীও নীনাদের দিকে চাইতেই নীনাদ বেশ গম্ভীর স্বরে বলে, অদ্ভুত ব্যাপার, বাপ আর মেয়ে দুজনের মধ্যেই ডাক্তার দিদির নাম। এর কারণ এটা হতে পারে যে 2জনই আমাকে পছন্দ করছে না। তমসা আর সৌরজা একসাথে দাবা খেলেছে, কথাবার্তা বেশি বলেছে, যার জন্য ঘনিষ্ঠতা অনেকটা বাড়ে। অন্যদিকে আমার বদলে বেশি স্বাভাবিকভাবে কথা চন্দ্রচূড় বাবুর সাথে বলেছে সৌরজা, সেটার এফেক্ট এটা। কি হলো, অমন করে তাকিয়েছিস কেন? না, তোর মুখে ডাক্তার দিদির নামটা শুনতে অদ্ভুত লাগলো। দামিনী ঈষৎ হাসে। তারপর যার কাগজ খুলল তিনি হলেন ভূপতিমোহন। প্রথম শর্মিলা, দ্বিতীয় দামিনী আর শেষ দেবী চৌধুরানী। অবশেষে শেষ জন অর্থাৎ নবকুমার বাবুর চিরকুট খোলে নীনাদ। পরপর 3টে নাম, সুপর্ণা, বিরাজ, দামিনী। ঘরের পশ্চিম দিকের দেয়ালে টাঙানো পেন্ডুলাম ক্লকের টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দই ঘরের মধ্যে বিচরণ করছে না। দামিনী আর নীনাদ স্থির হয়ে বসা, আর তাদের সামনের মেঝেতে ছড়িয়ে আছে চিরকুট। দামিনী ক্রমাগত নিজের 2 গালে হাতের তিলো ঘষে চলেছে। নীনাদ চেয়ে আছে দামিনীর দিকে। তারপর দামিনী বলে ওঠে, একটা বিষয়ে খটকা লাগছে। 1 কি কি? 1 সৌরমিলার সাথে যার সম্পর্ক ছিল সেই কি খুনি? আর 2 পোখরাজ চুরি। আমার খটকাও এই পোখরাজের ব্যাপারে। এটা নয় তো যে
তমসা পুখরাজ সরিয়েছে সত্যি সত্যি, অথবা চন্দ্রচূড়বাবুই সরিয়েছে আর তমসা সেটা বুঝতে পারে, অন্যদিকে পরে সেটা চন্দ্রচূড়বাবু ভাবে। নিজের লোভে মেয়ে বিপদে পড়বে বুঝতে পেরে টাকা দিয়ে কেস থামাচাপা দেয়। আমার এই কেসে কি মনে হচ্ছে জানিস, প্রমাণে বা যুক্তিতে না, এইবার খুনিকে স্পটে হাতে নাতে ধরতে হবে, ঠিক যেটা 6 মাস আগে সন্ধ্যার কেসে হয়েছিল। দামিনী কোনো উত্তর দিল না, কেবল স্থির নজরে নীনাদের দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার, এখনো শুতে যাসনি? হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে আসতেই দুজনে চমকে ওঠে। দুজনে তাকিয়ে দেখে শোবার ঘরের দরজার সামনে অম্বর বেশ রাগ ভরা নজরে দাঁড়িয়ে আছে। কটেজের করিডোরে দামিনী আর সৌরজা চায়ের কাপ হাতে দাঁড়ালো। অন্যদিকে বাকি 3 জনে চলে গেছে সদর পুলিশ স্টেশনে। দামিনীর হুকুম যদুপ্রসাদ, যুথিকা দেবী আর ভূপতি মোহন বাবুর সাথে কথা বলে নিয়ে একটা লিঙ্ক বের করতে হবে। দামিনী আর সৌরজা চায়ের কাপে চুমুক দিচ্ছে আর একে অপরের দিকে তাকাচ্ছে। তারপর দামিনী গম্ভীর স্বরে বলে ওঠে, ডাক্তার, লকাসটাকে? পৃথিবীর প্রথম সিরিয়াল কিলার। তাহলেই বোঝো, সবাই বলে মেয়েরা এখন চাঁদে পৌঁছে গেছে, কিন্তু এটা বলে না যে পৃথিবীর প্রথম একজন মেয়ে যে বিনা রকেটে চাঁদের টিকিট কেটে দিত। 16 শতাব্দীর রানী লকাস্টা, অত সোজা? কোন দেশ? রোম। খুন করার কারণ? সৌরজা জানায় সৎ ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন রাখতে গিয়ে ছেলেকে ভালোবেসে ফেলে। অন্যদিকে ছেলে সৎ মাকে ছেড়ে বিয়ে করলে মায়েরা সহ্য হয় না, আর ছেলের বউকে খুন। এইভাবে ছেলে মোট 6টা বিয়ে করে, আর লকাসটা 6টি বউকেই বিষ দিয়ে খুন করে। দামিনী কথাটা শেষ করে আবার চুপ করে যায়, সৌরজাও তাই। তারপর ফট করে দামিনী আবার বলে চলে, আচ্ছা ডাক্তার, ভগীরথ বললেই তোমার প্রথম কি মনে হয়? কেন? অবশ্যই গঙ্গাকে পৃথিবীতে আনায়নকারী, আবার কারোর নামও হতে পারে। শুধুই কি তাই? তাছাড়া আর কি হতে পারে? সেটাই তো ভাবছি। তোমার কাছে ওই সূর্যবংশীয় নারীদের ইতিবৃত্তের বইটা আছে? হ্যাঁ, কেন? ওটা দাও তো। ভগীরথ সূর্যবংশের ছেলে তো? হ্যাঁ, রামের পূর্বপুরুষ। কথাটা বলেই সৌরজা কটেজের ভিতরে চলে যায়। সদর পুলিশ স্টেশন থেকে 3 জনে ফিরল বেলা 12টায়। দামিনী নিজের ঘরে খাটের উপর শুয়ে নারীদের ইতিবৃত্ত পড়তে ব্যস্ত। 3 জনের আসার খবর পাওয়া মাত্রই সে বাইরে আসে, আর 3 জনে এমন একটা কথা জানালো যে দামিনীর ঠোঁটের কোণে হাসি ধরা দেয়। অবশেষে দামিনীর হাতে ধরা দিল সিরিয়াল কিলিংয়ের কমন লিঙ্ক। পুলিশ স্টেশনে 3 জনের জিজ্ঞাসাবাদে উঠে আসে মঙ্গলসূত্র এজেন্সির নাম চন্দ্রিমা, নির্মলা আর শর্মিলা। এই 3 মেয়েরই এজেন্সিতে ছবি দেওয়া হয়েছিল পাত্রপক্ষের কাছে পাঠানোর জন্য। যারা অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী তাদের সম্বন্ধ করিয়ে বিয়ে দেওয়া হয়। 3 জনই যেমন বলা তেমন কাজ। দামিনী ছুটল মঙ্গলসূত্রে। দোতলা আর কাঁচ বাঁধানো বিশাল বড় অফিস। ম্যানেজারের নাম আদিত্য কিশোর মজুমদার। এই মাঝবয়সী ভদ্রলোকের সাথে কথা বলে দামিনী জানতে পারে 1 বছর আগে নিষাদ নামের যুবক এই এজেন্সিতে কাজ করতে আসে। এই এজেন্সিতে আরও একটি মেয়ে অ্যাকাউন্টেন্টের কাজ করত, তার নাম মধু ছন্দা। নিষাদের সঙ্গে ঘনিষ্ঠতা এতটাই বেড়ে যায় যে 2 জনে এখান থেকে কাজ ছেড়ে চলে যায়। 1 বছর আগে আদিত্য কিশোর খবর পান মধু ছন্দা নিজের বাড়িতেই আত্মহত্যা করেছে, কিন্তু নিষাদের কোনো খবর নেই। বৃত্তান্ত শুনে নিয়ে দামিনী মধু ছন্দার ঠিকানা জানতে চাইলে রিসেপশনিস্ট একটা কাগজে ঠিকানা লিখে দেয়।
ঠিকানা নিয়ে যথাস্থানে পৌঁছে দামিনী দেখে একতলা বিশিষ্ট সামান্য একটা বাড়ি। বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়। দামিনী বাড়ির সামনে এগিয়ে গেট খুলে বাড়ির দিকে এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে বার কয়েক টোকা দিতেই দরজা খুলে মাঝবয়সী এক সধবা ভদ্রমহিলা। কাকে চাই? ভদ্রমহিলাকে প্রশ্ন করতেই দামিনী নিজের পরিচয় দেয়। পরিচয় পাওয়া মাত্রই দামিনীকে ভদ্রমহিলা ঘরের ভিতরে নিয়ে যায়। ভদ্রমহিলার নাম ইন্দিরা পাল। ইনি মধুছন্দার মা। ঘরের পরিবেশ বাড়ির মতোই সামান্য। দক্ষিণ দিকের দেওয়ালে ঝুলছে বছর 22-এর একটি মেয়ের ছবি। মধুচন্দার ছবি? দামিনী প্রশ্ন করে। ইন্দিরা দেবী সামান্য মাথা নেড়ে নিয়ে দামিনীকে ঘরের চৌকিতে বসতে বলে দামিনী অকপট ঘরের চারদিক নিরীক্ষণ করে চলে। জিজ্ঞেস করে, মধুচন্দা মঙ্গলসূত্র এজেন্সি ছাড়ল কেন? নিষাদের জন্য। আপনি আর আপনার স্বামী নিষাদের ব্যাপারে জানতেন? ও আমার মেয়েই বলেছিল নিষাদ নাকি কলকাতায় একটা ভালো চাকরি পেয়েছিল আর ছন্দাকে সেই জন্যই এজেন্সি ছাড়তে বলে। নিষাদকে আপনি সামনাসামনি দেখেছেন? না, আমি ছন্দাকে অনেকবার বলি, কিন্তু নিষাদ জানায় চাকরিতে জয়েন করে নিয়েই সে আমাদের সামনে আসবে। মেয়ে আত্মহত্যা করলো কেন? প্রশ্নটা করা মাত্রই ঘরে প্রবেশ করে মধ্যবয়স ঊর্ধ্ব এক ভদ্রলোক। ইন্দিরা দেবীর স্বামী অজিতেশ পাল। দামিনীর পরিচয় পেয়ে তিনি খুব একটা খুশি হলেন না। চৌকির উপর বসতে বসতে বলে ওঠে, কি হবে আর মেয়ের কথা জিজ্ঞাসা করে? মেয়ে ফিরে আসবে? আপনার মেয়ে হয়তো ফিরে আসবে না, কিন্তু জিজ্ঞাসাবাদে আমার সুবিধা হলে আপনার মেয়ের মতো অন্য কোনো মেয়েকে মরতে হবে না। আমার বিষয়ে একটা প্রবাদ আছে, দামিনী সেন সরকার মরা মানুষের পেট থেকে সত্যি কথা বের করে আনে। জীবিত মানুষ তুচ্ছ। সেই জন্যই আপনার মৃতা মেয়ের জন্য প্রশ্ন। মেয়ে আমার ভেঙে পড়েছিল। অনেকবার জিজ্ঞাসা করেও উত্তর পাইনি। কিন্তু বিষয়টা যে ওই নিষাদকে নিয়ে, সেটা বুঝতে আমার অসুবিধে হয়। কারণ পুলিশ আসলে নিষাদের নাম বলি, কিন্তু আজ পর্যন্ত পুলিশ তাকে খুঁজে পায়নি। কথার ফাঁকে ইন্দিরা দেবী একটা 4 ভাঁজ করা কাগজ দামিনীর মুখের সামনে তুলে ধরে জানায়, এটাই মধুছন্দার আত্মহত্যার জবানবন্দি। গোদা ইংরেজি ভাষায় যাকে বলে সুইসাইড নোট। যেহেতু মেয়ে আমার খুন হয়নি, আত্মহত্যা করেছে, সেজন্য পুলিশ অতটা জোর দেয়নি এই কেসে। কিন্তু একজন মানুষ যখন আত্মহত্যা করে, তখন তার মানসিক শক্তি খুন হলে তবেই তো সে মরার সিদ্ধান্ত নেয়। কারোর জন্য তার মানসিক বল খুন হয়েছে। কি ব্রাঞ্চ ইনচার্জ, আপনার ডিকশনারিতে খুনের সংজ্ঞাটা কি? মা, আজ 21টা বছর তোমার সঙ্গে অষ্টপ্রহর একসাথে ছিলাম, তাই নতুন করে নিজের চরিত্র সম্পর্কে কি আর বলবো। গোড়ার দিকে প্রয়োজন না হলেও শেষের দিকে প্রয়োজন হলো, কিন্তু প্রয়োজন যখন হলো তখন লেখার কিছুই রইল না। শুধু এটুকুই বলতে পারি, 3 মাস ধরে নিজের অন্তরের সাথে অনেক লড়াই করেও জিততে পারলাম না। আমার ব্যবহার আর অন্যমনস্কতায় তুমি বারংবার সেটা খেয়াল করেছিলে, কারণও জিজ্ঞাসা করেছিলে, কিন্তু কোনো উত্তরই আমি দিতে পারিনি। কি উত্তর দেব আমি? উত্তর নাকি লজ্জা নাকি ভ্রম? আমার কাছে যে উত্তর নেই মা। কথায় বলে বিয়ে 8 প্রকার: ব্রাহ্ম, দৈব, প্রজাপত্য, আর্য, রাক্ষস, পৈশাচ আর গান্ধর্ব। প্রথম 7 প্রকার বিয়ের আনুষ্ঠানিক একটি বর্ম থাকলেও
পূর্ণ মর্যাদা পায় গান্ধর্ব মতের বিয়ে, যে বিয়েতে নাকি সমাজ লাগে না, অগ্নিসাক্ষের দায় থাকে না, সিঁদুরদানের ভূমিকাটা ম্লান হয়ে নীরব যজমানের কাজ করে, আর বিবাহের ঋত্বিক নাকি পাত্র আর পাত্রী। এই বিয়েতে কেবল পাত্র পাত্রীর দেহের মিলন, সাক্ষী থাকে কে? কেবল একটা মুহূর্ত, একটা উত্তেজিত অনুভূতি। বিয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সব উঠে গেছে। আমি হাঁপিয়ে উঠেছি গো মা। আমার রূপের কদর সবাই করত, তাতে তুমি একদিকে ভয়ও পেতে, অন্যদিকে গর্বও বোধ করতে। সেই রূপটাই কখন যে নিজের অন্তরের থেকে বড় হয়ে দাঁড়ালো, সেটা গুণাক্ষরেও টের পেলাম না। তুমি সবসময় বলবে এই মানুষটা হলো জিওল মাছ, সব পরিস্থিতিতেই বেঁচে থাকার সামর্থ্য রাখে। সত্যি কি তাই? মদন দেবের পঞ্চবান যে তার চেয়েও ভয়ঙ্কর, সেই বানে বৃদ্ধ মেয়ে মানুষ কখন যে তীরে তীরে মরবার পথে এগিয়ে চলে, তা বিশ্বদেবতা ছাড়া কেউই সাক্ষী থাকে না। সম্মোহন বানের জোরে দুটো মানুষ একে অপরের কাছে আসে, তখন পরিবার কি, পরিজনকে কিছুই মাথায় রাখে না। কিন্তু সম্মোহনের পরই যে রোদন বান আছে, সেটার কথা কেউ ভাবে না, আমিও ভাবিনি। প্রথম থেকে জেনে এসেছিলাম মন আর দেহ দুটোই এক প্রকৃতির, কিন্তু প্রকৃতির প্রাকৃতে কোন রহস্য বেড়া বেঁধে বসে আছে তা তুমি কিছুই জানো না। উপরের দেহ আর দেহের ভিতরে থাকা মন দুটো আকাশ পাতাল তফাৎ। আমাদের বংশে কুল আর সম্মান ছাড়া বড় কিছুই নেই। সেই কুল আর সম্মান জলাঞ্জলি দেওয়ার শক্তিও আমার নেই। সমাজ যে বিমুখ। মিথ্যে বলবো না, আঘাত পেলে তার থেকে বাঁচবার উপায় হলো আরোগ্যের খোঁজ। আমিও তাই করেছি, কিন্তু পরে বুঝলাম যে খুঁটিটি ধরে আরোগ্যের সন্ধান করেছি, সেটা আদতে ঘুণে ধরা। ঘুণের কাঠে কোনো আসবাব তৈরি হতে পারে না, কিন্তু মাসের পর মাস যে আসবাব ব্যবহারযোগ্য ছিল, আর সেটাতে ঘুণে ধরেছে বলে ফেলতে কষ্ট হতো আছে, কিন্তু উপায় যে নেই। ভাঙা গড়ার খেলাতে একজনকে টুকরো তো হতেই হবে। সেটা না হয় আমি হলাম। বিশ্বদেবতাকে সাক্ষী রেখে সব কিছুর থেকে এখানে ইতি টানলাম মা। ক্ষমা প্রার্থিনী, মধুছন্দা। চিঠি পড়া শেষ করতেই সকলে চুপ করে এক দৃষ্টে চেয়ে থাকে দামিনীর দিকে। দামিনীও নীরব, চিঠির গূঢ় অর্থ বোঝবার চেষ্টাতেই হয়তো এই নীরবতা। ঘড়িতে সময় বলছে রাত 8:17। হঠাৎ ঝিলিক দিয়ে একটা বাজ পড়তেই কটেজ একেবারে অন্ধকার। ধেয়ে আসে বৃষ্টি। নিষাদ নামটা কানে কেমন বাধা বাধা ঠেকছে। সৌরজা কথাটা বলতেই দামিনীও সামান্য মাথা নেড়ে নিয়ে উত্তর দেয়, আমারও। বুঝলে ডাক্তার, একটা লাইন ভাবাচ্ছে। সম্মোহনের পরের রোদন? না, দেহ আর মন দুটোর প্রকৃতি আলাদা। আন্দাজ একটা করতে পারছি, কিন্তু মাছকে জালে ফেলবো কি করে, সেটাই তো আমিও ভাবছি। খুব দক্ষ হাত না হলে এই কাজ করতে পারবে না। কাজটা কি?
মঙ্গলসূত্র এজেন্সির ম্যানেজারকে এক পৌঢ় ব্যক্তি বলে ওঠে। গালের চামড়া একদম পুরো ঝুলে পড়েছে, গোঁপ দাড়ি চুল সবেতেই পাক ধরেছে, তবে বেশ শেপ করে কাটা। পৌঢ়ের পাশে বসে আছে তার বছর 60-এর স্ত্রী। সেও একই রকম, তবে বাঁকটা অত্যাধিক চ্যাপটা, নেপালি গোছের দেখতে। পৌঢ়ের নাম অনাদিচরণ মুখার্জি আর স্ত্রীর নাম ইন্দুমতি। এনারা এজেন্সিতে এসেছেন এনাদের একমাত্র মেয়ে পাঞ্চালির বিয়ের সম্বন্ধ দিতে। ম্যানেজারের হাতে পাঞ্চালির একটা ছবি। পাঞ্চালির গায়ের রং খুবই চাপা আর দাঁতের গড়নও খুব একটা ভালো নয়। ছবিটি হাতে নিয়ে ম্যানেজার সামান্য চিন্তা করে নিয়ে জানায়, ঠিক আছে কাকাবাবু, ছবি তো দিয়ে গেলেন, খবর দেব। হঠাৎ এজেন্সিতে একটা বছর 30-এর যুবক ফট করে জানায়, গত 2 দিন আগে একটি ছেলে এজেন্সিতে নিজের বিয়ের জন্য ছবি আর নথি পাঠিয়েছে স্পিডে। ছেলেটি এই এলাকারই। তার সাথে পাঞ্চালির বিয়ের কথা বললে কেমন হয়? ছেলের নাম কি? ছেলের নাম পার্থ চৌধুরী, বেসরকারি ফার্মে কাজ করে, বয়স 40। তাহলে আর ছেলে বলো না, পাকা শশা বল। ইন্দুমতি দেবী ফিক করে হেসে বলে যে ছেলেকে ডাকতে তার মেয়ের কোনো আপত্তি নেই। রাজ্য টোক। অস্ফুট স্বরে ম্যানেজার বলে ওঠে। অগত্যা পরের দিন সন্ধ্যাবেলায় পাত্রপক্ষ খবর পেয়ে এজেন্সিতে আসে, কিন্তু ম্যানেজারের চক্ষু চড়ক গাছে। পাত্রপক্ষের থেকে কথা বলতে এসেছে পাত্রের ভাইপো। ভাইপো আরেকটি অবতার, নেলা খ্যাপা গোছের। পাঞ্চালির বদলে ইন্দুমতিকেই পাত্রী ভেবে বসে। ভাইপোর নামটি অতি সুললিত, বিদ্যাসাগর। যাই হোক, প্রজাপতি দেবতা যার কপালে যে পাত্র রচে গেছে তাকে খণ্ডন করার ক্ষমতা সাধারণ মানুষের হাতে অন্তত নেই। পাত্রপক্ষ আর কন্যাপক্ষ দুইজনেরই একে অপরের পরিবারকে বেশ লাগলো। পাকা কথাবার্তাও হলো, কিন্তু ম্যানেজার চেয়ে আছে ভাইপোটির দিকে, কারণ ভাইপোর মতিগতি একেবারেই ভালো ঠেকছে না। সে কেবল বিহব্বল নজরে চেয়ে আছে ইন্দুমতির দিকে। ইন্দুমতি দেবী সেটা খেয়াল করেছে ঠিকই, কিন্তু তেমন কোনো পাত্তাই দিচ্ছে না। কথাবার্তা পাকাপাকি হলে ম্যানেজার দুই পক্ষের উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে বিয়ের তারিখ আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নেবেন। ম্যানেজার কথাটা বলা মাত্রই পাত্র বেশ উত্তেজিত হয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, হোম যেদিন বিয়ে করতে বলবে সেই দিন। ম্যানেজার সমেত সকলে চমকে ওঠে। ইন্দুমতি দেবী সামান্য ঘাবড়ে গিয়ে নিজের মাথার চুলে একটু হাত বুলিয়ে নেন। মানে পাঞ্চালির মাত্র সম্পর্কে আমার শাশুড়ি, তাই। ম্যানেজার সামান্য ইন্দুমতি দেবীর দিকে চায়। তিনি একটা ফিকে হাসি হেসে ওঠেন। ইন্দুমতি দেবী জানান, যদি পাত্রপক্ষের কোনো অসুবিধা না থাকে তাহলে আগামী মাসেই একটা দিন বার করতে। ওনার ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন বাবু? অনেকক্ষণ ধরে ঠাউর করেছি এটা ভদ্রলোকের এজেন্সি। এক মাঝবয়সী ভদ্র মহিলার দিকে তখন থেকে কি দেখে যাচ্ছ, কিছু বুঝি না ভেবেছ? মুহূর্তের মধ্যে পার্থবাবু নিজের ভাইপো আর ম্যানেজারকে কোনো রকমে থামিয়ে বলে ওঠে, আসলে আমার ওই ভাই বোনে একটু ওটি মিশুকে ও লুটপাট করা হলেও ফেলে, তাই না? আই মিন হি ইজ ভেরি ফ্লেক্সিবল, ফ্রেন্ডলি। পাশ থেকে হবু শ্বশুর ঠাকুর কেশে নিয়ে উত্তর দিয়ে ওঠে। অন্যদিকে ইন্দু দেবী আবার নিজের চুলের উপরে হাত বুলিয়ে নেয়। পাঞ্চালির কোনো কথা নেই, গায়ের রং চাপা, ঠোঁটের ডগায় বেশ ভারী পাওয়ারের চশমা, বয়স 24-25-এর দোরগোড়ায়। সে কেবল মিটমিট চোখে পার্থকে দেখছে, সেটা ইন্দুদেবী খেয়াল করতেই ইচ্ছাকৃত তাকে পার্থর থেকে আড়াল করে। কেবল দামিনী রিসেপশনে থাকা ছেলেটির দিকে আর চোখে বারবার দেখে নেয়। এই অবস্থায় এজেন্সির বাকি সকল কর্মচারী দুই একবার তাদের দিকে তাকালেও সেই ছেলেটি বেমালুম কাজে ডুবে রয়েছে। এর কারণ দুটো হতে পারে, এক অনেক কিছু জেনে ন্যাকা সেজে থাকার, অথবা খুনির সাথে জোট বাঁধা।
রাত্রি 10:30 এজেন্সির দরজা বন্ধ করে ছেলেটি ম্যানেজারের হাতে চাবিটি দিতেই ম্যানেজার সেটাকে ব্যাগে ঢুকিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। ছেলেটি চলে যায় পাশের অন্ধকার গলিতে। কাঁধে ঝুলছে একটা শান্তিনিকেতনী ঝোলা। প্রায় মিনিট 15 পর আরেকটি ছেলে গলির অপর প্রান্তে এসে দাঁড়াতেই ব্যাগের ভিতর থেকে এজেন্সির ছেলেটি একটি ছবি আর একটি কাগজ বের করে অপরজনের হাতে দেয়। অন্যদিকে অপরজন একটা খবরের কাগজে মোড়া কিছু একটা জিনিস ছেলেটির হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটি ধীরে ধীরে গলি পেরিয়ে বাইরে বেরোতেই খপাত করে হাত চেপে ধরে একজন পরিচিত যুবক। সে পুরো দৃশ্যটা দাঁড়িয়ে দেখেছে। ব্যক্তি অন্য কেউই নয়, স্বয়ং পার্থর সেই ভাইপো। শনিবারের সন্ধ্যা দিল ব্যাগরা। আকাশ ঘনিয়ে এসেছে, থেকে থেকেই শুধু ঝিলিক আর গর্জন। কিন্তু বৃষ্টিটা কখন দেখা দেবে সেটা বলা খুবই মুশকিল। পাঞ্চালি একা খালের পথ ধরে বাড়ির দিকে ফিরছে। দূরের আস্তাবলের থেকে ভেসে আসছে ঘোড়ার ডাক। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ পাঞ্চালি এক গুরু গম্ভীর ডাক শুনতেই থমকে দাঁড়িয়ে পড়ে। পিছন ফিরতেই একটা বিদ্যুতের জ্যোতি। তাতে পাঞ্চালির বুঝতে অসুবিধা হলো না আগন্তুক এক যুবক। বলুন, আমরা কি একে অপরকে চিনি? বেশ ভয়ে ভয়ে পাঞ্চালি জিজ্ঞেস করতেই আগন্তুক সামান্য হেসে নিয়ে উত্তর দেয়, না, তুমি আমায় চেনো না, তবে আমি তোমায় চিনি। ও, কিছু দরকার? হ্যাঁ, কয়েকটা দরকারি কথা ছিল। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। একটু দূরেই আমার বাড়ি, সেখানে গিয়ে। না না, কথাগুলো এখানে হওয়াই ভালো। বেশ, বলুন। পার্থকে বিয়ে করতে যেও না। কেন? এত বছরের বড় তোমার থেকে। তাতে কি, এটা কোনো কারণ হতে পারে না। বলে রাখা প্রয়োজন, পাঞ্চালি কথা বললেও নজর তার ব্যক্তির দুই হাতের দিকে। সেটা আগন্তুক বুঝতে পারলেও তেমন একটা পাত্তা দিচ্ছে না বললেই চলে। পাঞ্চালির ঠোঁটের কোণে হাসি ধরা দেয়। নিষাদ বলে চলে, পার্থের এত বছর বিয়ে না হওয়ার কারণ জানতে চাইবে না? নিষাদ, জানতে তো তখন চাইব যখন পাত্র আমার অপরিচিত হয়। পাত্রকে তো আমি নিজেই ঠিক করেছি। তোমার কাছে আসার জন্য কত কাঠখড় পোড়াতে হলো বলো তো। কিন্তু মুহূর্তের মধ্যে নিষাদ নিজের বাঁ হাতে পাঞ্চালির হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে ডান হাত দিয়ে কিছু একটা জিনিস পাঞ্চালির নাকের কাছে নিয়ে যেতে গেলে পাঞ্চালি কাঁধের উপর দিয়ে নিষাদকে ঘুরিয়ে মাটিতে ফেলে গম্ভীর স্বরে বলে ওঠে, শুধু ঘোড়ার আড়াই চাল দেখেছো, আড়াই লাখ তো দেখোনি। কথাটা বলতেই আলো হাতে ঝোপের ভেতর থেকে ইন্দু দেবী বেরোতেই নিষাদ সজোরে ছুট দেয়। মুহূর্তের মধ্যে পাঞ্চালি ইন্দুর প্রতি চিৎকার দিয়ে ওঠে, দামিনী, ধর ওকে। রুদ্ধশ্বাসে দৌড়ে নিষাদ আস্তাবলের দিকে এগিয়ে গিয়ে কাঠের দরজায় এক লাথি মেরে দরজা ভেঙে একটা কালো ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলে ঝড়কা বনের দিকে। আস্তাবলের লোকেদের ঘোড়া চুরির চিৎকার শুরু। অন্যদিকে অনুসরণকারীরা ইন্দু ওরফে দামিনীও আস্তাবলের থেকে একটা সাদা রঙের ঘোড়ার পিঠে উঠে ছুটে চলে নিষাদের দিকে। ঝোড়কার পথ সীমাহীন। বনের ভিতর থেকে শুধু ধেয়ে আসছে ছুটন্ত হ্রেস্যাধ্বনি। হঠাৎ দামিনী খেয়াল করে মেঘ কাটতে শুরু করেছে। প্রবাদ সত্যের মুখ দেখছে, যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না। দুটি দ্রুতগামী ঘোড়ায় বনানী প্রান্ত অতিক্রম করে তিস্তার চরের উপর ছুটতে শুরু করে। হঠাৎ নিষাদের ঘোড়ার গতি হ্রাস পেতে দামিনী তার আরও কাছে এগিয়ে যায়। দূর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে তিস্তা নদী। তুমি চাইলে ঘোড়া আরও জোরে ছোটাতে পারো। সবাই মনে করে খুনের সময় তুমি যখন মেয়েদের দেহ কাটো তখন চপার জাতীয় কিছু দিয়ে কাটো, কিন্তু সেটা ভুল। আসলে তো কাটো বাড়িতে থাকা পূর্বপুরুষের তলোয়ার দিয়ে, তাই তো? তাই চাইলে আজ কোমর থেকে সেই তলোয়ারটা বের করে একটা সত্যিকারের দাবা খেলা হোক।
কথাটা বলেই দামিনী নিজের কোমরের খাঁজ থেকে আর একটা তরোয়াল বের করে নিষাদের মুখের সামনে ধরে। নিষাদ দেখেই বুঝতে পারে এটা তার পরিচিত তরোয়াল। দামিনী হেসে নিয়ে উত্তর দেয়, আমাকে আহত করে যদি পালাতে পারো তাহলে বাঁচবে, নইলে আজকে এই দেহের রহস্য আমি সকলের সামনে ভেদ করে ছাড়ব। দামিনী কথাটা বলা মাত্রই নিষাদ রেগে নিজের তরোয়াল বাগিয়ে দামিনীকে আক্রমণ করে। অন্যদিকে দামিনীও আত্মরক্ষার্থে পাল্টা তরোয়ালের উত্তর দিয়েছে। বলা চলে দুইজনেই এক একজনের উপর বেশ ভারী। তরোয়াল চলনেই দামিনী ঈষৎ হেসে নিয়ে উত্তর দেয়, তোমার নামটাই সব থেকে বড় পরিচয় ছিল নিষাদ, যার অর্থ ভোর রাত, আর একটা সমার্থক দাঁড়ায় তমসা। সামান্য কিছুক্ষণের জন্য তরোয়াল চালানো বন্ধ হয়ে আবার নিষাদ ওরফে চন্দ্রচূড় বাবুর একমাত্র মেয়ে তমসা দামিনীর উপর আক্রমণ করে। অনেক কিছু জেনে গেছো দামিনী। হ্যাঁ তমসা, অনেক কিছু। তোমাকে ধরতে পেরেছিলাম চড়ুই ভাতির দিনে, কিন্তু হাতে প্রমাণ ছাড়া তোমায় ধরা সম্ভব ছিল না। আমি তোমার সঙ্গে একটা চুক্তি করতে চাই। তাই কিরকম? আমার রহস্যই রাখলে দামি কিছু পোকরাজ পেতে পারো, যা এই বাজারে খুব দুর্লভ। থানার ঘরে তমসার চেয়ারে বসা, বিপরীত দিকে দামিনী। দুইজনের চেহারাতেই আঘাতের ছাপ একেবারে স্পষ্ট। দামিনী বলে, শুরু করি তমসা। মঙ্গলসূত্র এজেন্সিতে নিষাদ নামে তুমি কাজ নাও, কারণ তোমার দেহ মেয়ের হলেও অন্তরটা একটা ছেলের। মেয়েদেরকে ভালোবাসো। সেখানে পরিচয় হয় মধুছন্দার সাথে, আর তারপর প্রেম ভালোবাসা শুরু। তুমি ছেলেদের গলা অনায়াসে করতে পারো। তোমার দেহের গঠন, তোমার চুল ছেলেদের মতো, ফলে মধুছন্দা প্রথমে ছেলে বলেই তোমাকে ভুল করে ভালোবেসে ফেলে। কিন্তু তমসা দেহ আর মন যে আলাদা, সেটা মধুছন্দা বুঝতে পেরে তোমার কাছ থেকে সরে যেতেই তোমার রাগ তুঙ্গে। ভাবলে মেয়েদের জাতটাই খারাপ। যারা সত্যিকারের ভালোবাসে, মেয়েরা তাদের দিকে তাকায় না। এই জন্যই যে মেয়েরা মঙ্গলসূত্রে বিয়ের কথা বলে আসতো, তুমি ওই রিসেপশনিস্ট ছেলেদের সাহায্যে খোঁজখবর নিয়ে নিতে। চিন্তা নেই, তোমার সাথে ওরও ভালো রকম আশ ছাড়াবো। তোমার সাথে কথা বলে বারবার আমি একটা ইঙ্গিত পেয়েছিলাম, যার জন্যই সৌরজাকে পাঞ্চালি সাজিয়ে দেশাই দাকে মেকআপের সাহায্যে বয়স্ক বানাই, যাতে তুমি ফাঁদে পা দাও। মেয়েদেরকে যেহেতু রেপ করা সম্ভব নয়, তাই অবজেক্ট ব্যবহার করতে। তুমি একটা মানসিক রোগী, তোমার দেহে পচন ধরে গেছে তমসা। তোমার দাবা খেলার হার হয়েছে এবার। হেরে গেছো।